আমাদের সেই সোনার চুরি গাছা কোথায়? আমি বলছি রে দাদা, তোর পড়ার খরচ জোগাতে না পেরে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। চন্দ্রা, আর তার সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে দাদা। চন্দ্রা, তুই থাকবি না বাবা, দাদার ভবিষ্যৎ করতে গিয়ে আজ যে তুমি কতখানি সর্বশান্ত হয়েছো সেটা দাদার জানার প্রয়োজন আছে বাবা। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে? তুই বলতে পারিস চন্দ্রা? আরো বাকি আছে রে দাদা। চন্দ্রা, তোর পড়ার খরচ কুলাতে না পেরে চন্দ্রা, বাবা আমাদের ভিটে বাড়িটা ওই ভজরে জিতুর কাছে বন্ধক দিয়ে রয়েছে। চমৎকার, চমৎকার বাবা, চমৎকার। তোমার কর্তব্য রক্ষার কি দারুণ নিদর্শন। তুমি আমার রেখার জীবন সরায় করে দিতে। তুমি এতগুলো মানুষকে ভিখারি সাজিয়ে দিলে বাবা। তুমি পঙ্গু অম্লানের ভবিষ্যতের কথা একটিবারও ভাবলে না বাবা, একটিবারও ভাবলে না তুমি কেমন করে চন্দ্রাদের বিয়ে দেবে। কেন কেন তোমরা আমাকে লেখাপড়া শিখাতে বিদেশে পাঠিয়েছিলে? কেন কেন তোমরা সর্বশান্ত হয়ে আমাকে আমাকে এক গ্রাস অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে আমাকে আমাকে তোমরা স্বার্থপর সাজালে বাবা? কেন বাবা, কেন কেন কেন? আমাকে করে তুলতে আর পাঁচজনকে পথে বসিয়ে এই সাত পুরুষের ভিতরে সর্বতাকেও তুমি বন্ধক দিলে মা। তাতে কি হয়েছে বাবা? আজ তুই যে আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিজেকে আমি যথা সর্বস্ব বিলিয়ে দিয়েও আমি তোকে মানুষের মতো মানুষ করেছি। তুই কি পারবি না বাবা আমাদের জন্য আরেকটা স্বর্গ করে দিতে? তুই কি চন্দ্রাকে পাত্রস্থ করে অম্লানের দায়িত্ব নিতে পারবি না বাবা? পারবো বাবা, আমাকে যে পারতেই হবে বাবা। আমি নিজে চন্দ্রাকে বিয়ে দেব, পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেব আমি। আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য করব এক নতুন স্বর্গ। তারপর সেই স্বর্গের মাঝে আমি আমার দেবীকে বসি বলবো, জননী বিশ্ব স্বর্গা দেবী করিয়সি, তেমনি আমার এই দেবীর পাশে আমার ঈশ্বর আমার এই দেবতাকে বসি আমি অমৃত ভজনা করে বলবো। পিতা 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 হে পরমঙ্গল ভিতরি পিতা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আসুন লাইন বাসায় আসুন, কি সৌভাগ্য আমার। আসুন আসুন। তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে শুনে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, আমি চলে এলাম। খুব ভালো করেছেন। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য এক কাপ চা করে দিই। আজ নয় বোঠান, আজ নয়, আমি আবার এই বাড়িতে আসবো। আর সেদিন আমি পেট পুরে খেয়ে যাবো। আপনার চিনতে পারলাম না। চিনে কেমন করে বাবাজি? আমি কলকাতায় ছিলাম, আরে কয়েক বছর হলো এই গ্রামের এসে আমি এই সমাজ সেবায় মন দিয়েছি।
রাজমশাই, আমি তো এখানকার নেতা, তা এখানে একটা হাসপাতাল করার ব্যবস্থা করে দিন না। আমার আমার কল্যাণ না হয় সেখানে ডাক্তারি করবি, এই গ্রামের মানুষের অনেক উপকার হবে। তোমার এখানে আসা ভগবান ভট্টাচার্য, আরে তোমার ওই কল্যাণকে আমাদের বাড়ি নিয়ে গিয়ে সেই ব্যাপারে কিছু আমি আলোচনা করতে চাই। মানে ওই হাসপাতালটা কোনখানে বানাবে আমাদের এই সাধারণ মানুষের উপকার হবে, মানে ওই এমার্জেন্সি রুম, ওই ওটি রুম ইত্যাদি ইত্যাদি। তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা উঁচু হয়ে গেছে বাবাজি। তুমি শুধু এই গ্রামের গর্ব নও, তুমি আমাদের ভারতবর্ষের গর্ব। তবে আপনাদের আশীর্বাদ কাকাবাবু। তাহলে তুমি কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনা করবার জন্য নয়, তুমি আমার নেমন্তন্ন স্বীকার করে আমাদের বাড়িতে যাবে আমি বড় আশা করে। আমি আপনাকে কথা দিচ্ছি না রে মশাই, কালকে কল্যাণ আপনার আমন্ত্রণ রক্ষা করতে আপনার বাড়ি যাবে। তোমাকে শেষ ধন্যবাদ। তাহলে এসো বাবাজি, আমি কিন্তু তোমার পথে রইলাম, মনে রেখো বাবাজি। তুই প্যান্সার ছেড়ে একটু বিশ্রাম কর বাবা। আমি তো করে বাজারটা করে নিয়েছি, তুই বিশ্রাম কর বাবা। হ্যাঁ, তুই বিশ্রাম। যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণও যাচ্ছে এই সংসার জীবন থেকে তোমাদের জন্য সুখ শান্তি সওদা করে নিয়ে আসতে। যতদিন ন্যায় সওদা সম্পূর্ণ হবে ততদিন তোমাদের কল্যাণের সুখ নেই, শান্তি নেই, নেই কোনো বিশ্রাম, নেই কোনো বিশ্রাম। আমি কখনো তোমাদের ওই খাবারের ঘরে আমি কখনো ঢুকবো না, কখনো আমি আর তোমাদের ওই দামি দামি খাবারের নজর দেব না। বেরো না ভাই, বেরো না। আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবার থেকে নজর দেন, ওকে আমি আশ্বাস করে বলবো। এই পৃথিবীর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই অশোক নিশ্চয় বাঁচাতে পারবে। তোকে অধঃপতনের অভিশাপ থেকে রক্ষা করতে। দাদা, দুর্যোধনের একার পাবে কুরুবংশ ধ্বংস হয়েছিল, মহাপাপের গ্রাস থেকে তার 100 ভাইয়ের একজনও রক্ষা পায়নি। তাই তোকে দেখে আমার ভয় হয় দাদা, ওই সীমাহীন পাপের অংশ নিয়ে যেন আমাকেও না মরতে হয়। নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি অন্যায় করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা ক্ষমা যদি চাইতে আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমাই কি যায় আসে ভাই? ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে ক্ষমা চাও যে দিবান বসে বসে তোমার ওই দাদার পাপ পুণ্যের হিসেব করতে চলেছেন, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছে। তোমার দাদার মতো পিছাচ পাষণ্ডদের নিষ্ঠুরতার কাহিনী। কি বললেন আজকাল?
অভিশাপ কখনো বিফলে যায় না রে দাদা। তা বলছিলাম চুপ কর। বড় এখন বল, কে তোকে রাস্তা বলেছে? আমার বিবেক। বিবেক? তোর অসাধ্য বিবেককে বাস্তবে সেখান দিয়ে বেঁধে রাখো। আর কখনো আমার কাজে বাধা দিতে আসবে না, নইলে আমি ভুলে যাব তুই আমার ছোট ভাই। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলো, আমি কিন্তু ভুলতে পারবো না রে দাদা যে আমি তোর সহোদর ভাই। তোর সুখে আমি যেমন প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখে সমবেতি হওয়াটা যে আমার কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাপের বোঝা বাড়িয়ে আর তুই নিজের সর্বনাশ দিকে আনিস না। সর্বনাশ? তুই যদি একে সর্বনাশ মনে করিস, ওই সর্বনাশই আমার নেশা। কেউ কখনো আমাকে দূরে সরাতে পারবে না। চোরা কি শুনে কখনো ধর্মের কাহিনী? মন্দ কিছু বলিনি দাদা, নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর সাহায্য যে কারণে। তবু আমি ওই করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ঈশ্বর তুমি আমার এই দাদাকে এই অভিশাপ থেকে রক্ষা করো ঠাকুর। আমার দাদাকে রক্ষা করো, আমার দাদাকে রক্ষা করো। এবার বল রাখছে কেন তুই আমাদের ডাইনিং রুমে, কেন কেন তুই আমার ডায়লগ রুমে ঢুকেছিলিস? কেন আমার খাবার টেবিল থেকে, কেন আমার খাবার টেবিল থেকে এখন তুই আমি খাবার তুলে খেয়েছিস? রুটি খেয়ে খেয়ে মুখটা যে আমার তেতো হয়ে গিয়েছিল, তাই তো তোমাদের টেবিলে ওই দামি দামি খাবার খিদের জ্বালায় পেটটা আমার মোচড় দিয়ে উঠলো। তাই তো শুধুমাত্র একটা মাখন টোস্টি দিয়ে। আর তুমি আমায় মেরো না। আগাতে আগাতে সারা শরীরটা যে আমার জর্জরিত হয়ে গেছে। দেখো না পিঠে কত চাবুকের দাগ। কেন মারো আমায় তুমি? কেন? এই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়াটা তুলে নেব। তোমরা সবাই কেন এত মারো? অ্যাক্সিডেন্টে সারা শরীরটা আমার পড়ে যাওয়ার পর তোমরা কেন এত আমায় ঘৃণা করো? কেন? অথচ যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা আমায় কত আদর করতে, ভালোবাসতে। তুমি তো সবসময় বন্ধুর মতো আমার পাশেই থাকতে। আর তোমার মনে রিয়া কোনো কফি হাউসে বা পার্কে নিয়ে গিয়ে আমায় বলতো, My sweet darling, I love you. আর এখন তোর এই পাগলের মতো পুরো মুখটা দেখে আমার বলতে ইচ্ছে করছে। You dirty dog, I hate you. কে রে? এখনো আমার এই রিয়ার সাথে কোনো প্রেম ইচ্ছে আছে নাকি? না রিয়ার হাত ধরে কোনো পার্কে বসে গিয়ে দুটো ভালো মন্দ গল্প করার স্বাদ চাইছে নাকি রে? সব ব্যথা সয়ে যাবে নীরবে।
তুমি একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে রিয়া, বাক্য দোষে সে গৌতমের বাইরের রূপটা পুড়ে ছারখার হয়ে গেল, তার অন্তরটা যে আজও অক্ষত রিয়া, আজও অক্ষত। তবে কেন সেদিনের গৌতম তোমার কাছে একটু ভালোবাসার সহানুভূতি পাবে না? কেন কেন তুমি তোমার দাদা বাবার অত্যাচারের প্রতিবাদ করে একটিবার বলতে পারো না যে গৌতমকে আমি ভালোবাসি। শোনে রে, তোর চেয়ে এখন আমি আমার ওই পোষা কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। আর যদি কখনো তুই আমাকে ভালোবাসার কথা বলতে আসিস, তবে অ্যাসিড বল মেরে তোর মুখের বাকি অংশটাও আমি উড়িয়ে দেব। কি অদ্ভুত চরিত্র তোমাদের। একদিন তোমার বাবা কিংসুক লাহিড়ী আমার বাবার হাত করে বলেছিল, ওরে নিকুঞ্জ, তোর আমার মেয়ের জন্য তোর গৌতমকে আমি ভিক্ষে চাইছি। আর আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিল। আর সেই সুযোগে তোমার বোন রিয়া আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলায় মেতে উঠল। তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেলে কিছুদিন পরে খবরের কাগজে সংবাদ বেরোলো, বাবার মৃত্যু সংবাদ। আর আমি একটা অচম্বিত দুর্ঘটনায় পঙ্গু করতে হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পেরেছি, চক্রান্ত সবাই তোমার বাবা কিংসুক লাহিড়ী আমার বাবার সম্পত্তি গ্রাস করার জন্য এইসব ঘটনা ঘটিয়েছে। তোমার বাবা এইসব ঘটনা ঘটিয়েছে। আমার বাবা ষড়যন্ত্র করে এসব ঘটনা ঘটিয়েছে। তোমার বাবা সব ঘটনা আমার বাবা দায়ী। তোমার বাবা দায়ী। তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। তোমার বাবা হ্যাঁ। মরক কি করেছে জানেন? কি করেছে? আমার ডাইনিং রুম থেকে ঢুকে আমার খাবার চুরি করে খেয়েছে। এই কিছুক্ষণ আগে যে আমি তোমার দুখানা রুটি দিয়ে এলাম, তাতেও কি তোমার পেট ভরলো না? তাতেও কি তোমার পেট ভরলো না? ভরে গেছি, যেটুকু খিদে আবার ছিল ওই তোমার দাদা বাবুর চাবুক খেয়ে আমার সব খিদে মিটে গেছে ধরনীরা। আর আমার একটু খিদে রে, আর আমার একটু খিদে রে। তুমি কাঁদছো গৌতম দাদা বাবু? না না ধরনীরা না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। আমি আমার বেদনার
ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি, কি বলছো? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিজের। আমার ব্যথা পূজা হয়নি ক্ষমা আমার দুঃখের পূজা হয়নি ক্ষমা আমার দুঃখের কালা জল সব কোন ধরনের ওই রাজকেলটার ঘরে খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও দিবি না। আর যদি দেন তাহলে মনে রাখ এই চাবুক কিন্তু তোর পিঠে পড়বে। মনে থাকবে দাদা বাবু, এক গ্লাস জল কি বলছো, এক ফোঁটা জলও দেব না। পড়া রুটি খেতে পারে না, আমার ওই দাদা বাবুর দামি দামি খাবারের দিকে নজর। লোভী কোথাকার। তোকে আর এখানে বকবক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তুমি ইংরেজি বলো ম্যাডাম, আমি ঠিক বুঝতেই পারি না। হোয়াট মানে কি দিদিমণি? নো মেম সাহেব। ও হোয়াট মানে ইউ সেট আপ, আর ইউ সেট আপ মানে কি হলো? ও হোয়াট মানে ইউ সেট আপ, আর ইউ সেট আপ মানে হলো কি আমার মাথা, তাই না? তাহলে হোয়াট মানেও তো তোমার মাথা হতে পারে মেম সাহেব। এটা এটা আবার কেমন আউট? ক্যাচ আউট না বোল্ড আউট? না 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 না, আবার ওই রান আউট। আমি কতবার বলেছি যে একটু শিক্ষিত হতে চাকর বাকর রাখি, তা নয় অশিক্ষিত জয় বলে মেনে কেউ মাথাটাই খারাপ করে সব কটে কবে নাচে দাঁড়া দাঁড়াবো। আমায় যেন দাঁড়িয়ে দিও না মেম সাহেব। এবার আমি তোমার সব ইংরেজি বলার মানে শিখে নেব, দরকার হলে স্পোকিং ইংলিশ শেখার একটা বইও কিনে নেব। থাক তাহলে আমার ওই ইংরেজি শেখাও হয়ে যাবে আর আমার চাকরিটাও থেকে যাবে। আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে, জানিকে বলে ওকে আমি স্বীকার করে দে বাবরি, খেলার জন্য এগিয়ে আসছে, খেলার জন্য প্রস্তুত হও। হয়েই আছে। ভয় পাবি না তো? তোমার মেয়ে রিয়ার জীবনে ভয় বলে কোনো শব্দ নেই ড্যাডি। বাচ্চার সংকোচে শেষে পিছিয়ে যাবে না তো? তোমার মেয়ে চিরকাল এগিয়ে যাওয়ার পথটাই শিখেছে ড্যাডি, পেছনের পথটা চিরকাল অজানা। বিলেত খরার ডাক্তার কল্যাণের মাঝে লুকিয়ে আছে অপূর্ণ সুখের খনি। একবার যদি ওকে তুই স্বীকার করতে পারিস, তাহলে সারা জীবন তোর সুখের অভাব হবে না। স্বীকার আমি করবই ড্যাডি। পথের মাঝে ওই কল্যাণ আমাকে যেভাবে অপমান করেছে, আমার লাইফের সঙ্গে ওকে জড়িয়ে নিয়ে প্রতি পদে পদে সেইভাবে ইনসাল্ট করে আমি নেব চরম প্রতিশোধ। আমি জানি বাবুই, আমি জানতে পারবি, আর তোকে যে পাঠাতেই হবে, আর তুই না পারলে তোর ড্যাডির অসর শোধ না হয়ে যাবে।
আরে এসো এসো, তোমাকে আরো আমার ঘরে আসবার জন্য পারমিশন নিতে হবে। এসো, এসো। হ্যাঁ বাবা, আমি আশীর্বাদ করি তুমি আরো বড় হও। এই যে মামুনি, তুই যাকে দেখার জন্য অস্থির হয়ে উঠছিস, এই সেই বিলেত ফেরত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। এই কোনটা? এই আমার মেয়ে রিয়া, আর তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। হ্যালো, নমস্কার। হ্যাঁ, তুমি তো আমার মেয়ের সঙ্গে তুমি কথাবার্তা করো, ততক্ষণ আমি আমার পার্সোনাল ওয়ার্কগুলো সেরে আসি। হ্যাঁ, মনে রাখিস তো, মনে কল্যাণের রক্ষণের বিন্দু মাত্র যেমন না ত্রুটি হয়, মনে রাখিস কল্যাণ শুধু তো ড্যাডির অতিথি নয়, ও তোর বিশেষ অতিথি। আচ্ছা, আপনি তাহলে কিং শুক্লাহারির একমাত্র আদরের দুলালি? তোমার কাট করার কথা বলছেন কেন? সেদিনে সেই দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। একদম, আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে, কারণ পথের ধুলোয় পড়ে থাকা পরশ পাথরটাকে আমি ঠিক চিনতে পারিনি। চিনতে পারলাম না, কি করতেন? আদর করে বুকের মাঝে জড়িয়ে ধরতাম। কি বলেন? বাবা, এখন দেখছি আপনার রাগ যায়নি। আচ্ছা ঠিক আছে, এই আমি কান খুললাম, কি এবার রাগ গেল তো? শুনুন, আপনার বাবাকে শীঘ্রই ডেকে দিন, আমি ওনার সঙ্গে কথা বলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আহা, ড্যাডি তো আজ আর আপনার সঙ্গে কোনো কথা বলবে না। আপনি শুধু আমার ঘরে আমার পাশে বসে আমার কথা শুনবে। আহ, আসলে বলছে, একজন অপরিচিত পুরুষের হাত ধরে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা পাচ্ছে না? অপরিচিত কোথায় করলাম? এবার থেকে তো আমরা দুজনের একেবারে পরিচিত হয়ে যাব। এবার শুধু তোমার আর আমার মনের কথাটা জানাজানি হয়ে গেলে তুমি আমার, আমি শুধু তোমার হয়ে যাবো। করলাম আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝেছি আপনার বাবা কেন এত প্রশংসা ছড়িয়ে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। বড় ভুল পথ বেছে নিয়েছেন কিন্তু আপনার বাবা। মনে রাখবেন, এই কল্যাণ ডাক্তারের চরিত্রটা একটা শক্ত সংযমের বর্ম দিয়ে ঢাকা। তোমার এই সংযমের বর্ম আমি আমার যৌবনের ঠক্কর মেরে ভেঙে দেবো। কল্যাণ শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি বিশেষ কিছু আলোচনা করতে হয় সেটা যেন আমার বাড়িতে গিয়ে সেরে আসেন। তুমি চলে যেও না। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি তোমাকে কাছে পেয়েছি। আমার এই অসুস্থ মনকে সুস্থ না করি প্লিজ তুমি চলে যেও না, প্লিজ।